তৃণমূলে আরো বিধায়ক, গ্রহণযোগ্যতা নেই বলে দরজা বন্ধ। দরজা খুলে দিলে সংখ্যাটা ৭৭ ছাড়াবে। বিধানসভার সংখ্যা নিয়ে বড় দাবি আখরুজ্জামানের। আজকে আপনাদের আমরা জোর গলায় বলতে পারি, আমরা কিছু এমএলএ কে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি সিদ্ধান্ত নিতাম সকলে যারা আসবে তাদের স্বাগতম, তাহলে আজকে আমাদের সংখ্যাটা ৭৭-এর উপর হয়ে যেত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু কিছু বিধায়ক যাদের অতীত রেকর্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক খারাপ, আমাদের দরজায় টকটক করেছে, দরজায় সুযোগ দিইনি। যদি আমরা বলতাম যে সকলকে নেব, আমাদের সংখ্যাটা 77-এ দাঁড়াতো। ধর্মতলায় তৃণমূলের ২১শে ইতি। প্রতি বছর ২১শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। এবার মমতা তৃণমূল এবং নব তৃণমূল কাউকেই ধর্মতলায় সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালা বদলের পর ২১-এর ছবি বদল। পরাজিত তৃণমূল এখন ভাঙা হাট, আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে দল। মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। এবার কোনো তৃণমূলকেই ধর্মতলায় রাস্তা আটকে ২১শে জুলাই পালনের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। ১৯৯৩ সালের ২১শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান, গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় ১৩ জন কংগ্রেস কর্মীর। ১৯৯৪ সাল থেকে ধর্মতলায় ২১শে জুলাই পালন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই ২১শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মাঝে অবশ্য একবার ব্রিগেডেও ২১শে জুলাই হয়েছে ২০১১ সালে। বামকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর সেবার শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্সও দেখেছে রাজ্যবাসী। যদিও পরের বছরই ধর্মতলায় ফেরে তৃণমূলের সমাবেশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, ৩০ লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? ২৬-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, হারতেই টুকরো হাসফুল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল। এরপরই ২১শে জুলাই নিয়ে দড়ি টানাটানি শুরু হয় দুপক্ষের মধ্যে। কে আসল তৃণমূল, কে ধর্মতলা ২১-এর সভা করবে, দুপক্ষই পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে শনিবার ধর্মতলায় ২১শে জুলাই পালন করতেছে কলকাতা পুলিশকে চিঠি দেয় নব তৃণমূল। সেদিন বিকেলে একই দাবিতে চিঠি দেয় মমতার তৃণমূলও। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা যায় মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, দোলা সেনদের। দিনের ব্যস্ত সময় ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় তাঁদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কোনো পক্ষকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই।
ঋতব্রত সন্দীপন গোষ্ঠীর তরফের অবশ্য জানা যাচ্ছে যে তাদের যেখানেই জায়গা দেওয়া হবে তারা সেখানেই 21শে জুলাই সমাবেশ করবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মতলাতেই করতে হবে এমন কোনো সিদ্ধান্ত তারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা আইন মেনেই চলবে এবং সে কারণেই তারা চিঠি দিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে যাতে অনুমতি পাওয়া যায়। তবে সেই অনুমতি আসবে না ধরে নিয়ে তারা আগামী দিনে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ফলে তৃণমূলের যে 21শে জুলাই তা সত্যি ধর্মতলায় ফিরবে কিনা তা নির্ভর করবে আদালতের ওপরেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ধর্মতলায় তৃণমূলের 21-এর ইতি। কুণাল ঘোষের অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। কুণালের দাবি, সভা তারা করবেনই। শহীদ তর্পণ সভা নিয়ে লালবাজার বলেছে ধর্মতলায় অনুমতি তারা দেবেন না। এখন আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক, বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। ধর্মতলার ওই জায়গাটিতেই যেহেতু মৃতদেহ পড়েছিল শহীদদের, তাই ওখানে শহীদ তর্পণ হয়। শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার একটা সময় তারাও বিরোধী ছিলেন, তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন না। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ, শহীদ তর্পণ সভা তো হবেই। মমতা তৃণমূলের আরেক সদস্য দোলা সেন, তিনি কি বলছেন? তার বক্তব্য, 33 বছর ধরে চলা কর্মসূচি, এবারেও অনুমতি মিলবে। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আইন, বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের উপর আমরা সাধারণ নিয়মে ভরসা রাখতে চাই। শহীদ তর্পণের মতো একটি সেন্সিটিভ ইস্যুতে, যেটা আমরা 33 বছর ধরে করছি, পুলিশ প্রশাসন, আইন ও বিচার ব্যবস্থা নিশ্চয়ই সুবিচার দেবে। আমাদের এখানে কিন্তু কয়েক ঘন্টার জন্য, ধরুন সকাল থেকে বিকেল 3-4 অবধি বন্ধ থাকে। আমরা আশাবাদী, এখনো আশাবাদী, আমাদেরকে এই পারমিশন দেবেন। প্রশাসনের সঙ্গে সংঘাতে না গেলেও 21শে জুলাই পালনে অনড় নব তৃণমূল, আর এই নিয়ে তারা ফের দরবার করবেন পুলিশের কাছে, জানালেন নব তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান। একটি দলের ঐতিহ্যবাহী এই যে শহীদ দিবসটা আমাদের যে জায়গাটা হয়, আমরা শহীদদের তর্পণ করি, সেটাকে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করতে চাইছে। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা আশা করেছিলাম যে সরকার আমাদের অনুমতি দেবে। আমরা প্রকৃত শহীদদের তাদের মঞ্চে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করব, তাদের নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, তাদের শহীদ তর্পণ করব। আমাদের কার্যকারী সমিতি অতি সত্বর আমরা বসবো, আলাপ আলোচনা করব। 21শে জুলাই আমরা কিভাবে পালন করব, কোথায় কি করব, আমাদের কর্মসমিতিতে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধর্মতলায় জমায়েতে না, 60 দিনের জন্য ধর্মতলায় বিএনএস-এর 163 ধারা। বিস্তীর্ণ এলাকায় 5 জনের বেশি জমায়েত নয়, প্রতিবাদের নামে হিংসাত্মক আন্দোলনের ছক। গোয়েন্দাদের কাছে হিংসা ছড়ানোর তথ্য। পুরনো নিষেধাজ্ঞা ফের জারি পুলিশ কমিশনারের। কথা বলবো ইরন রায় বর্মন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন ইরন। দেখো, ধর্মতলায় আগামী 60 দিন, ধর্মতলা মূলত কোন জায়গায়, কেসি দাস, যেখানে ভিক্টোরিয়া হাউস এবং এই অঞ্চলগুলোতে আগামী 60 দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার তিনি সকালেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে আসন্ন 21শে জুলাইকে কেন্দ্র করে যে সমাবেশে অনুমতি দেওয়া হবে কি হবে না, সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে না, কোনো অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলার বিষয় রয়েছে। এবং পরবর্তী সময় তার যে অর্ডার তিনি জারি করেছেন তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আগামী 2রা জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত, অর্থাৎ 60 দিন ধর্মতলার বিস্তীর্ণ অঞ্চলে কোনোভাবেই জমায়েত করা যাবে না। কেন জমায়েত করা যাবে না সেই প্রসঙ্গে বলতে গিয়ে যে অর্ডারে স্পষ্ট করে লেখা রয়েছে, কোন জায়গাগুলো একটু জানিয়ে রাখি, কোন জায়গাগুলোতে এটা কার্যকর হবে। মূলত বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের আওতায় থাকা কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস, এই জায়গা পর্যন্ত পুরোটাই এই আওতায় পড়বে। শুধু বেন্টিং স্ট্রিট এই নির্দেশের আওতার বাইরে থাকবে। কেন? গোয়েন্দা তরফে যে খবর পাওয়া গেছে, তারা আশঙ্কা করছেন এখানে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে জমায়েতকে কেন্দ্র করে, এবং পাশাপাশি মানুষের অসুবিধা হতে পারে। অর্থাৎ
যানজট হবে এবং সেখানে জমায়েত হলে যথেষ্ট সমস্যা হবে। সেই কারণে আগামী 2 মাস এই অঞ্চলে কোনো রকম জমায়েত করা যাবে না। অর্থাৎ 21শে জুলাই কি আদৌ করা সম্ভব? এই প্রশ্নে যখন নব্য তৃণমূল, আদি তৃণমূল তারা পরস্পর চিঠি দিয়ে আবেদন করেছিল, আমরা দেখেওছিলাম যে কুণাল ঘোষ সহ তৃণমূলের নেতৃত্ব তারা গিয়ে রীতিমতো ফিতে দিয়ে জায়গা মাপামাপি শুরু করেছে, যদিও তার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ হয়েছে। তো বার্তা স্পষ্ট এবং পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। কর্মীদের জন্য হেল্পলাইন চালু, এক ডাকে অভিষেক কর্মসূচি চালু। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের পোস্ট, কর্মীদের আইনি সহায়তায় হেল্পলাইন নম্বর চালু। এক ডাকে অভিষেক, হেল্পলাইন চালু, কর্মসূচি চালু হলো। হেল্পলাইন নম্বরও ইতিমধ্যে এক ডাকে অভিষেকের সঙ্গে তা দেওয়া হয়েছে। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে না। যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, এমএলএরা হাউসের মধ্যে চলে যাচ্ছেন বা হাউসের আগে কোর্টে যাচ্ছেন কর্মীদের জামিন করাবার জন্য। ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো। আর মিডিয়া কত হতে পারে, কর্মীদের এ নিয়ে কিছু এসে যায় না। অভিষেক আমাদের দলের সাংসদ, তিনি এটা ব্যক্তিগতভাবে যদি করে থাকেন ভালো, যদি সেই ফোন করে এত কর্মী যদি তাতে কোনো সাহায্য আইনি পান ভালো। কিছুদিন আগে কল্যাণদাও করেছিলেন। আমরাও যথাসম্ভব যে যার এলাকায় আছে তারা, আমরা ঘটনাস্থলে যাচ্ছি, থানায় ছুটে যাচ্ছি, পুলিশকে বলছি। আমি তো এই রোববারও সন্ধ্যাবেলা 2টো থানায় গেছি। তবে এটা দলের কেন্দ্রীয় হেল্পলাইন না, এটা অভিষেকের ব্যক্তিগত কোনো উদ্যোগ। আমি যেহেতু জানি না, আমি না জেনে আমি মন্তব্য করব না। ওয়ার্কিং কমিটিতে যেটা আলোচনা হয়েছিল যে সকলকে পাশে থাকতে হবে, এবং সেখানে যদি সাংসদ হিসেবে বা দলের একজন নেতা হিসেবে অভিষেক একটা হেল্পলাইন চালু করে থাকেন, সেটা তিনি করেছেন। ঋতব্রত নিশানায় অভিষেক, সেবাশ্রয় ফুটবল ক্লাব নিয়ে তদন্ত দাবি, কালো টাকা সাদা করার অভিযোগ। বালিতে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, দোয়াত কলম কালি, এই নিয়ে বালি। সেই বালির যে তথাকথিত স্ট্রংম্যান, কি কৈলাস না কি নাম, পালিয়ে গেছিল, ধরা পড়েছে। এবং এই যে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, এখন তো দেখা দরকার ওষুধগুলো ভেজাল না সত্যি ওষুধ। এর ফান্ডের উৎস কি? এটা কি সরকারি কোষাগার থেকে ফান্ড ডাইভার্ট হলো, নাকি কয়লা, বালি, গরু, ডোলোমাইট এই টাকাগুলো এর মধ্যে রয়েছে? একটার পর একটা ফ্ল্যাট, এগুলো কার, কোথা থেকে আসছে, এর পেছনে কোন টাকা রয়েছে? ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব থেকে সেবাশ্রয়, কোনোটাই হচ্ছে তদন্তের বাইরে থাকা উচিত নয়। তদন্ত করলেই জানা যাবে যে ফান্ড ডাইভার্ট হয়েছে না ফান্ড সাইফানিং হয়েছে, এটা কাটমানির টাকা, তোলাবাজির টাকা, ল্যান্ড গ্রাবিং এর টাকা। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বা সেবাশ্রয়েরও কোনো রোল আছে কিনা মানি লন্ডারিং এর প্রশ্নে, কালো টাকা সাদা করা হচ্ছে কিনা, এগুলো সবটাই আমরা অনুরোধ করব সরকার যেন তদন্ত করে দেখেন।